মহামারীতে অনিশ্চয়তায় 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরীক্ষা হবে কিনা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে হবার কথা থাকলেও এখন তার বিকল্প ভাবা হচ্ছে। কি হতে পারে পরীক্ষার বিকল্প? এদিকে এই মহামারীতে গত 15 মাস ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান বারবার খোলার ঘোষণা দিয়েও খোলা সম্ভব হয়নি, এবং এখন টিকা নেই, সংক্রমণ পরিস্থিতি যেভাবে বাড়ছে, লকডাউন এবং নামমাত্র বিধিনিষেধেও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতি চলতে থাকলে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, কবে হবে পরীক্ষা, এর প্রভাব শিক্ষা জীবনে বা শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং ভবিষ্যৎ কর্মজীবনে কেমন পড়বে, এসব নিয়ে আলোচনায় রাজকাহনে শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, যুক্ত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, এবং যুক্ত আছেন করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি ও বিএমডিসির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের রাজকাহনে। কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান, কবে হবে পরীক্ষা, এই শিরোনামে আলোচনায় যেতে চাই। মাননীয় উপমন্ত্রী, আপনার কাছ থেকে জানতে চাই, যেটি প্রথমে এসএসসি এইচএসসি পরীক্ষার বিষয়ে আসি। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা, খুবই উদ্বেগের বিষয় তো বটেই তাদের জন্য। এখন যেটি বলা হচ্ছে যে শিক্ষার্থীদের কল্যাণেই একটা বিকল্প ভাবা হচ্ছে। কি হতে পারে পরীক্ষার বিকল্প? কেমন আলোচনা, কেমন সিদ্ধান্ত হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে করোনা পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের বর্তমান যেই বিধিনিষেধ আমাদের চলমান আছে, এই বিধিনিষেধের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষাঙ্গন ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাভাবিকভাবেই। তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি চান না আমাদের যে কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীদের জীবন কোনোভাবেই বিপন্ন হোক, এবং আমরা সেইখানে সেই ধরনের ব্যবস্থা ব্যতীত এবং সংক্রমণের হার একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে না আসা পর্যন্ত, পাশাপাশি আমাদের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যারা আছেন, যে এই কমিটির সদস্যবৃন্দের সাথে আলোচনা ব্যতীত আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবার মতন সিদ্ধান্তে আমরা আসতে পারছি না। এখন প্রশ্নটি হচ্ছে আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রক্রিয়ায় পাঠদান করা হয়, সেই প্রক্রিয়ায় পাঠদানের বিকল্প এবং পরীক্ষা, যেগুলো আমরা সাধারণত যেটাকে বলি যে অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়নের একটি পদ্ধতি হচ্ছে পরীক্ষা নেয়া, পাবলিক পরীক্ষার মধ্যে মূল্যায়ন করা। আমাদের শিক্ষা ব্যবস্থাটা দুর্ভাগ্যবশত বলবো আমি, যে শিক্ষা ব্যবস্থার পুরো মূল্যায়ন পদ্ধতিটি আসলে পরীক্ষা নির্ভর। তো সেটার কারণে কিন্তু সমস্যা যে আজকে করোনার কারণে হচ্ছে তা কিন্তু নয়, এটার কারণে কিন্তু কর্মক্ষেত্রেও সমস্যা হচ্ছে। কারণ পরীক্ষার মাধ্যমে আমি মূল্যায়িত হয়ে যদি আমার অনেক দক্ষতা আছে, জ্ঞান আছে, তখন আবার কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মদাতারা বলছেন যে কাঙ্ক্ষিত কাম্য দক্ষতা এবং জ্ঞান আমার ছাত্রের বা ছাত্রীর পাওয়া যাচ্ছে না। তো এই যে পরীক্ষা নির্ভর মূল্যায়ন পদ্ধতিটা যদি আমাদের না থাকতো, আমাদের মূল্যায়ন পদ্ধতিটা নিয়ে যদি আমরা একটু গবেষণা করতে পারতাম, হয়তোবা আমাদের মূল্যায়নের প্রক্রিয়াটা পরিবর্তন করার মাধ্যমে পৃথিবীর অনেক দেশেই কিন্তু পরীক্ষা ব্যতীত মূল্যায়ন পদ্ধতি কিন্তু পরিচালিত হচ্ছে। তো আমরা এখন ধীরে ধীরে সেই পথে যাওয়ার একটা চিন্তা ভাবনাও করছি। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই আমরা জাতীয় পরীক্ষা মূল্যায়ন এবং পরীক্ষা গবেষণার জন্য আমরা একটা কেন্দ্র প্রতিষ্ঠা করছি, এটা নিয়ে আইনও পাস হচ্ছে। তো এইটার বিকল্প আসলে শুধুমাত্র করোনার জন্য নয়, সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য মূল্যায়ন পদ্ধতিতে পাবলিক পরীক্ষা নির্ভর মূল্যায়নের যে পদ্ধতি আমাদের দেশে আছে, এটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে হোক কালকে হোক, যেই গতানুগতিক পদ্ধতিতে আছে এটা কিন্তু অনেক সনাতন। তো আমরা এটা থেকে বেরিয়ে আসবো। আমরা এখন আউটকাম নির্ভর এডুকেশনের কথা বলছি, এবং আমরা এখন পারফরমেন্স এবং স্কিল নির্ভর এডুকেশনের কথা বলছি। আমরা মনে করি যে এই করোনা পরিস্থিতি আমাদের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগটি হচ্ছে যে আমাদের যে সনাতন পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা ভাবতাম যে সেখানে গেলে আমি জ্ঞান অর্জন করব, আমি সেখানে গিয়ে আমার যে লব্ধ জ্ঞান সেটা হচ্ছে আমার একমাত্র জ্ঞান, সেই ধরনের একটা পদ্ধতি থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে উচ্চশিক্ষায় কিন্তু এখন আর জ্ঞানের সীমাটি কিন্তু শুধুমাত্র বই পুস্তক বা আমাদের
বুদ্ধিজীবী বা আমাদের একাডেমিকদের মধ্যে সীমিত নয়, জ্ঞানের দ্বারটা কিন্তু উন্মুক্ত হয়ে গিয়েছে। সেখানে নিশ্চয়ই শিক্ষকের ব্যারিস্টার নওফেল, দায়িত্বটা, একটু তাহলে বিকল্পটা কি, সেখানে মানে ভাবা শিক্ষকের, হচ্ছে যে সনাতন পদ্ধতির বাইরে গিয়ে এই সুযোগটা কাজে লাগানোর কথা যে আপনারা ভাবছেন, সেটি আসলে কি ভাবছেন? কারণ আমরা তো এর আগে যেমন এই আমি, সনাতন আমরা পদ্ধতিকে আমরা আরো বেশি না আমরা বাড়িয়ে দিতে দেখেছি। প্রাথমিক না 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 সমাপনী, তারপরে ক্লাস 8-এ যেটি হয় জেএসসি পরীক্ষা ইত্যাদি আরো বাড়াতে দেখেছি। এখন যখন আপনারা উল্টো দিকে যাবেন, মানে সামনের দিকে না যাবার না কথা বলছেন, না কি সেটা বিকল্প সেটা সেটা ভাবছেন? সেটা না 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 আমরা আমরা সার্টিফিকেশন করতে হবে যে একটা বয়সসীমার পরে সেই যে স্তর যে সম্পন্ন করেছে, সেই সম্পন্ন করার যে সার্টিফিকেশন সনদায়ন, সেটা কিন্তু প্রয়োজন আছে। যে তা নয়তো আমার কিন্তু সম্ভব না যে জানা যে আমার এই কাঙ্ক্ষিত কাম্য স্কিল গুলো নিয়েছে। আমরা বলছি না যে পরীক্ষা বাড়িয়ে দেওয়াটা খারাপ হয়েছে বা ভালো হয়েছে, আমরা বলছি যে এখন বিকল্প পদ্ধতিতে, অর্থাৎ আমরা যদি একটা রূপরেখা দিই অ্যাসাইনমেন্ট ভিত্তিক, অর্থাৎ যে আমাদের সন্তানদের একটা বিষয়ে বড় একটা মানে দৈন্যতা আছে, দুর্বলতা আছে, সেটি হচ্ছে আমরা কিন্তু বুক ওয়ার্মিং করা, রিসার্চ করা, আমরা যে তথ্য উপাত্ত ঘেটে ক্রিয়েটিভ, আমরা যে ক্রিটিক্যাল রিজনিং করা, আমরা যে যে সমস্ত সফট স্কিল গুলোর কথা আজকে বলা হচ্ছে, ক্রিয়েটিভ স্কিল, আপনার কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, এগুলো কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র কন্টেন্ট নলেজের চাইতে। এখন সেগুলো কিন্তু অ্যাসাইনমেন্ট ভিত্তিক করা সম্ভব। আমরা কিন্তু একটা সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যে সৃষ্টি করেছি এবং অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে সেই ধরনের রূপরেখা দিয়ে দিলে তারা রিসার্চ করে, তারা দলবদ্ধভাবে কাজ করে, তারা, কেমন হবে? আমরা সেই রূপরেখা ইতিমধ্যে একটা দাঁড় করিয়েছি যে স্বল্প দিনের 60 এবং 83 দিনের সংক্ষিপ্ত সিলেবাস। কারণ আমরা আমরা স্বীকার করতে হবে যে আমরা আমাদের যে পাঠ্যক্রম আছে সেখানে কিন্তু আমরা অনেক বেশি, প্রয়োজনের চাইতে অনেক বেশি জিনিস আছে। সেগুলোকে আরো কমিয়ে এনে যেগুলো শুধুমাত্র তাদের পরবর্তী ধাপে প্রয়োজন হবে সেগুলোকে নিয়ে একটা সিলেবাস আমরা সৃষ্টি করেছি। এখন সেটা ডিসবার্স করতে গিয়ে সংক্ষিপ্ত করার যে প্রক্রিয়াটা সেটি সম্পন্ন হয়েছে বলছেন। আমি ডক্টর হারুনুর রশিদ আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, ডক্টর হারুনুর রশিদ, যে এই পদ্ধতিটা কেমন, বিকল্প যেটি ভাবা হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে, যদিও সেই অ্যাসাইনমেন্টের রূপরেখাটা কেমন হবে সেটি এখনো বুঝতে পারছি না, এই পদ্ধতিটাকেই আপনি কেমন বলবেন? ছাত্রছাত্রীরা এর জন্য কতটা প্রস্তুত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেখানে মাননীয় মন্ত্রীর উপস্থিতি যথার্থ এবং সেখানে শহীদুল্লাহ সাহেব আছেন, তিনিও রেলিভেন্ট পার্সন। আমার মনে হয় যে সেখানে যদি একজন শিক্ষার্থী এবং একজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, একজন স্কুল পর্যায়ের শিক্ষক, এইভাবে নিয়ে যদি একটা টিম গঠন করা যেত, শিক্ষার্থীদের বক্তব্যটাও কিন্তু আমরা শুনতে পারতাম এবং একজন গার্ডিয়ান তার শিক্ষার্থীদের বক্তব্যটা আমি আপনাদেরকে কমেন্টস থেকে পড়ে পড়ে শোনাবো একটু পরে, শিক্ষার্থীরা কি বলছেন। এভাবে যদি সাধারণত যে একজন অভিভাবক এখানে আছেন তাহলে কিন্তু আমরা সবার অপিনিয়নটা আমরা পেতাম। তো যাই হোক, আমি মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। সমাজ সবসময় পরিবর্তিত হয়, সময়ের পরিবর্তনের সাথে সাথে সমাজ চাহিদার নতুন নতুন সৃষ্টি হয়। কাজেই গতানুগতিক মানদাতা আমলের সকল পদ্ধতি যে আঁকড়ে থাকবা সেটা যেমন সঠিক নয়, আবার একই সঙ্গে মনে রাখা দরকার যে আমরা যেখানে একটা ইনোভেশন করব বা প্রয়োগ করব, সেই সমাজ এবং সেই সমাজের মানুষ তারা কতদূর তার জন্য প্রস্তুত এবং সেই জন্য মানে অনুকূল পরিবেশ আছে কিনা। কথাটা বললাম এই জন্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছিলাম তখন আমরা 20 নাম্বার দিয়েছিলাম অ্যাসাইনমেন্টের জন্য। পরে দেখা গেল এটা এবিউজ হচ্ছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট গুলো কনসাল্ট না করে যেন ভাবে নোট থেকে তৈরি করে তারপর তারা জমা দিচ্ছে, অথবা কোথাও জমা না দিয়েই নম্বর নিয়ে নিচ্ছে প্রভাব খাটিয়ে। কাজে আমাদের সমাজের মানুষের যে নৈতিক অবস্থান, যেখানে দুর্নীতি আছে, নৈতিক অবক্ষয় আছে এবং শিক্ষক, আমরা শিক্ষকতা পেশায় আছি, কিন্তু একজন শিক্ষকের যে আদর্শ, যে নৈতিক উৎকর্ষ থাকা দরকার, সেটা তো প্রশ্নবিদ্ধ, তা নিয়ে কোনো সন্দেহ নাই। যে কারণে যে এই যে অ্যাসাইনমেন্ট বা অন্য বিকল্প পাঠদান পদ্ধতি যেটা করা হবে সেটা উন্নত বিশ্বের রেফারেন্স টানা হয়েছে, উদাহরণ আমরা টানি, কিন্তু প্রয়োগটা করব আমার এই সোসাইটিতে এবং আমাদের মানুষের মাধ্যমে এটাকে কার্যকর করব। সেই মানুষগুলোকে আমি যদি প্রস্তুত করতে না পারি, আর সেটা যদি প্রস্তুত করতে হয় তাহলে যেটা দরকার, যেমন আমরা বলি দুর্নীতির বিরুদ্ধে একবার জিরো টলারেন্স, ঠিক তদ্রুপ ভাবে
অসততা, সে শিক্ষক করুক, ব্যক্তি করুক, নাগরিক করুক, সেখানে যদি আপনি নির্মুক্তভাবে আইনের শাসন বলতে যেটা বোঝায় সেটাকে যদি প্রয়োগ করতে না পারেন, তাহলে যেটা হবে নতুন ব্যবস্থা আমরা করব, কিন্তু এর ফাঁক ফোকর দিয়ে দেখা যাবে যে অনেক কিছু আবার নেতিবাচক দিক বের হয়ে আসবে। কাজে নতুন পদক্ষেপ যেটা নিয়েছেন মাননীয় মন্ত্রী, এটাকে নিঃসন্দেহে আমরা বলবো যে এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এট দি সেম টাইম মনে রাখা দরকার এই যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আজকে ডিজিটাল বাংলাদেশের সুযোগে আবার এটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করা হচ্ছে সেটাও তো আমরা চোখের সামনে দেখছি, এবং সংশ্লিষ্ট মন্ত্রী সাহেবরাই বলতেছেন যে আমরা তো অসহায়, এর মধ্যে নানা ধরনের কন্টেন্ট তারা ঢুকিয়ে দিচ্ছে। কাজে এই নেতিবাচক দিকটার দিকেও যেন যথার্থ গুরুত্ব আরোপ করে, দৃষ্টি নিবদ্ধ করে, তারপর তাদের ফাঁক ফোকর। আমার মনে হয় স্যার আপনার বক্তব্যটি স্পষ্ট। আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কাছে যাওয়ার আগে একটু সংক্ষেপে তাহলে স্যারের যে কনসার্নটা তুললেন আমি সেটি নিয়ে মাননীয় উপমন্ত্রী আপনার কাছ থেকে একটু শুনি, যে অ্যাসাইনমেন্টের দুর্নীতি আমরা এটিও দেখেছি যে স্যার যেটি বললেন অ্যাসাইনমেন্ট জমা না দিয়ে প্রভাব খাটিয়ে নাম্বার নেওয়া, একজন অ্যাসাইনমেন্ট করে বাকিরা কপি করা, অ্যাসাইনমেন্টের বিক্রিও হয়, একজন অ্যাসাইনমেন্ট করে বাকিদেরকে বিক্রি করে দেবে। ইদানিং ফেসবুকে দেখি ছাত্রছাত্রীরা লিখছেন অ্যাসাইনমেন্ট করে দেবো, কারো দরকার আছে, এরকম করেও শিক্ষার্থীরা লিখছে। এই বিষয়টা আপনারা কি ভাবছেন? মানে অ্যাসাইনমেন্টে দিলে দেখুন এই চ্যালেঞ্জটা সারা বিশ্বের সর্বত্রই যেখানে অ্যাসাইনমেন্ট আছে সেখানে কিন্তু এই চ্যালেঞ্জটা আপনার সবখানেই হয়। আমাকে মাফ করবেন, আমার টেলিফোন হচ্ছে। এই অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে চ্যালেঞ্জ, এটা তো আমি বলবো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে থিসিস লেখা হয় সেখানেও তো এই চ্যালেঞ্জটা আছে। প্লেজারিজম আজকে কিন্তু আমাদের দেশে একটা বড় আলোচনার একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। চ্যালেঞ্জ আসলে যে সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করবো না তা কিন্তু না। একসময় আমাদের দেশে পাবলিক পরীক্ষায় নকল হতো, ব্যাপকভাবে নকল হতো, সেই নকল কিন্তু নিয়ন্ত্রণ হয়েছে। অ্যাসাইনমেন্ট কারি যদি সেটা অন্যের সহযোগিতা নিয়ে কপি করে দেয় তাহলে সে কিন্তু ক্ষতি তার নিজেরই করছে, তার কাম্য যে দক্ষতা যোগ্যতা সেটা সে পাচ্ছে না। আচ্ছা, এখন সেটা সে আসলে পেয়েছে কি পায়নি এটা কিন্তু শুধুমাত্র অ্যাসাইনমেন্টের ভিত্তিতে যাচাই করা সম্ভব নয়। তাই আমরা কিন্তু বলছি না যে পুরো পরীক্ষা ব্যবস্থাটা অ্যাসাইনমেন্টে রূপান্তরিত হবে, তবে যারা অ্যাসাইনমেন্ট করছে তারা আদৌ কি সেগুলো নিজেরাই করছে কিনা সেইটা যাচাই বাছাই করার জন্য কিন্তু একটা প্রক্রিয়া আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমাদেরকে কিন্তু ইভেনচুয়ালি এখন যে সম্পূর্ণ জ্ঞান নির্ভর অর্থাৎ মুখস্থ বিদ্যা নির্ভর যে পরীক্ষার যে প্রবণতা আমাদের দেশে আছে সেটার থেকে কিন্তু বের হয়ে আসতেই হবে। অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। মানে অ্যাসাইনমেন্টের রূপরেখা বা গাইডলাইনটা কি হবে সেটি না বোঝা পর্যন্ত এই আলোচনাটা মনে হয় খুব বেশি কার্যকর হবে না। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ আপনার কাছে আসি, সেটা শুরু করতে হবে সূচনা এক জায়গাতে। শিক্ষা মন্ত্রণালয় অন্তত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ অনুযায়ী চলছে, আপনারা কেমন পরিস্থিতি হলে মানে পরীক্ষাগুলো হবে এরকম একটা পরামর্শ দেবেন বা শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেই পরামর্শ দেবেন? প্রথমে আপনাকে এবং রাজকাহনের যে যারা দর্শক এবং আজকে সহ আলোচক হিসেবে আছেন আমাদের মাননীয় উপমন্ত্রী শিক্ষা এবং আমাদের প্রফেসর হারুনুর রশিদ যিনি সাবেক ভাইস চ্যান্সেলর ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়, তাদেরকে স্বাগত জানিয়ে আমি একটা কথা বলতে চাই যে আসলে করোনাটা যে প্রায় আমাদের দেশে 16 মাস আর বিশ্বে প্রায় 1.5 বছর ধরে চলছে, এই এক একটা দেশকে বা এক একটা জাতিগোষ্ঠীকে একবার এক এক রকম পরিস্থিতির মুখোমুখি করেছে। যখন তারা সেই দেশ সেই জাতি তখন সেই মুখোমুখি হওয়ার পরে তাদের মানে স্ট্র্যাটেজি বা কৌশল চেঞ্জ করেছে। আপনার প্রশ্ন ছিল যে কখন আমরা মনে করব যে স্কুল কলেজ আবার খোলা যায়। দেখুন, আমি এই পার্টিকুলার ইস্যুতে শিক্ষা মন্ত্রণালয়কে বেশি করে এর আগেও সাধুবাদ জানিয়েছি, এখনো বলতে চাই, বিকজ এই মন্ত্রণালয়টি এ পর্যন্ত সব সময় করোনা পরিস্থিতিকে বিবেচনায় রেখেছে এবং রেখে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং নিচ্ছে। এবং এক সময় যখন আমাদের মানে প্রায় যখন ডিসেম্বর জানুয়ারিতে যখন করোনা পরিস্থিতি কমে আসছিল তখন কিন্তু আমরা সবাই মিলে চিন্তা করছিলাম যে এনাফ ইজ এনাফ, এখন হয়তো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায়। এবং তখন এই জাতীয় পরামর্শক কমিটি আমাদের যে পাবলিক হেলথ এক্সপার্ট গ্রুপের একটা পরামর্শ বা গাইডলাইন ঠিক করা হয়েছিল যে ঠিক আছে আমরা কদিন পরে যদি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাই তাহলে আমাদেরকে এই স্বাস্থ্যবিধি মেনে আমরা খুলব। একটা বড় মিটিংও হয়েছে এবং আমরা রেডি ছিলাম। তারপরে এই ঈদ আসলো
ঈদের আগে কিন্তু আমাদের সবার মনে আছে, মানে ঈদের আগে খোলার কথা ছিল। ঈদের আগে সেই যে যাওয়া আসার গাদাগাদি করে যাওয়া, তারপরে ভারতে যে পার্টিকুলার 2 মাসের ব্যাপক সংক্রমণ, তার ঢেউ আসলো সীমান্তবর্তী এলাকায়, এখন যে উদ্বেগজনক পরিস্থিতি, এবং এরপরে আস্তে আস্তে কিন্তু আবার বাড়ছে। এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় যেটা সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত তারা আবার সময় নিয়েছে যে আমরা দেরি করবো। এখন কখন হয়, আমরা প্রথমে একটা আদর্শিক গ্রাউন্ড তৈরি করেছিলাম যে যদি ইনফেকশন রেট 5%-এর নিচে নামে তখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবো, এবং কিভাবে খুলবো, স্বাস্থ্যবিধি মেনে, এবং সব অল ওপেন না, মানে প্রি কোভিড যেভাবে ছিল সেভাবে না। ওনারাই আমাদের এখানে শিক্ষক মন্ত্রী আমার সঙ্গে আরো বেশি উনি বলতে পারবেন, বিকজ উনি এই প্রক্রিয়ার সাথে জড়িত, যে ক্লাস 12 এন্ড ক্লাস 10 এক ধরনের ক্লাস করবে, অন্যান্য ক্লাস সপ্তাহে 1 দিন বা 2 দিন আসবে। এইভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, চলার পরে যদি দেখি যে এটা ভালো কাজ করছে উইল কন্টিনিউ, আবার যদি না হয় তাহলে আবার বন্ধ করবো, এরকম ছিল। এই পরিস্থিতিতে এখন কিন্তু যখন ঊর্ধ্বমুখী, এখন কিন্তু বলা ভেরি ডিফিকাল্ট যে আমরা কখন খুলতে পারবো। কারণ একটা কথা মাননীয় উপমন্ত্রী বলেছেন, আপনি একজন নিজের মানে এই দেশের নাগরিক হিসেবে আমরা সবাই জানি, আমরা যেমন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই, কিন্তু এমন কোন পরিস্থিতি সৃষ্টি করব না এখন যে উদ্বেগ জনহারে বাড়ছে এটা বেড়ে আরো এমন হয় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ পড়ে বা ভেঙে পড়ে। সেই জন্য আপনার প্রশ্নের উত্তর হবে, আমাদেরকে এখন আবার কন্টেনমেন্টের দিকে যেতে হবে। কন্টেনমেন্ট দেখে আমরা কখন কত পার্সেন্টে নামতে পারি, তারপরে আমরা আমাদের ভ্যাকসিনেশন কভারেজ যদি বাড়তে পারে, তখন একটা বাড়তি আমাদেরকে একটা কমফোর্ট জোনে ফেলবে, তখন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে। জি, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, তার মানে আবার সেই অনির্দিষ্ট জায়গাটিতেই রয়ে যাচ্ছি আমরা। কিন্তু যেটি আপনিও বলছিলেন যে ঈদ আসলো, ঈদের মধ্যে যাতায়াত হলো, সংক্রমণ বাড়লো, এরকম করে তো আমরা সবই হতে দেখছি। আমরা দেখছি বাজারঘাট চলছে, অফিস খোলা, গণপরিবহন চলছে, এমনকি এই যে সম্প্রতি পরিমণির ঘটনায় দেখলাম ক্লাবগুলোও চলছে দেদারসে। সবই যদি চলছে তার, এবং আমাদের দেশে যেহেতু টিকা নেই, আপনারা বলেন যে দুভাবে নিয়ন্ত্রণ সম্ভব, টিকা দিয়ে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে লকডাউন বা বিধিনিষেধ আরোপ করে। টিকা নেই, বিধিনিষেধও কাজ করছে না, তাহলে কমবে কি করে এই করোনা পরিস্থিতি, মানে করোনা সংক্রমণের হার? আর যদি না কমে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কি করে? এই চক্রটা থেকে বের হবো কি করে আমরা? ভেরি গুড কোয়েশ্চেন। আসলে এই চক্র থেকে আমাদের বের হওয়া দরকার। সেই জন্য আপনি যা যা বললেন ওই জায়গাগুলোতে যদি আমরা অ্যাড্রেস না করি, অর্থাৎ আপনি বলেন এইটা খুলে দিয়েছে, এটা এভাবে চলছে, ওই জায়গাটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে আজকে কিছুদিন যদি আমি কঠোর ব্যবস্থা নেই, তাহলে আমি কিন্তু আমার ফিউচারটাকে নিশ্চিত করব। এই কথাটি আমি বহুবার বহু গণমাধ্যমে বলেছি যে কিছু সাময়িক কষ্ট, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, তো সেই কষ্টটা আমাকে কিন্তু মানে আমাদেরকে পরবর্তীতে আনলিমিটেড টাইমের জন্য হয়তো ভালো অবস্থায় যেতে সাহায্য করবে। এক্সাম্পল, ইন্ডিয়াতে প্রতিদিন দিল্লি এবং মুম্বাই এবং ওয়েস্ট বেঙ্গলে 20,000-এর উপরে করে সংক্রমণ হচ্ছিল। সেই দিল্লি এবং মুম্বাই আজকে সংক্রমণের হার 200-র নিচে, কোথায় 20,000, কোথায় 200। রিজন হচ্ছে তারা যখন লকডাউন করলো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, অ্যাবসলিউট লকডাউন, তার বেনিফিটটা তারা পেয়েছে। আমরা যখন বারবার বলি জীবিকা এবং জীবন, অফকোর্স আমরা জীবিকার কথা বলি, সেই জীবিকাটাকে ঠিক রাখার জন্য যদি আমি জীবনের যে পাবলিক হেলথ মেজার্স গুলো ঠিক মতো নেই, তাহলে আমি জীবিকাও চালাতে পারবো, স্কুল কলেজ খুলতে পারবো। আজকে যদি আমি সেটা না করি তাহলে বারবার কিন্তু লকডাউন দিতে হবে, যেটা নাকি কোনো স্থায়ী সমাধান নয়। তো আপনার সঙ্গে আমি একমত যে আপনি কথাটা বলেন যে সবই যদি খুলে দেওয়া হয় থাকে, ওইটাকেই আমরা ফোকাস করি। নো, এই সবই খুলে দেওয়াটাকে আবার আমাদেরকে নিয়ন্ত্রণে অবশ্যই আনতে হবে। যদি আমরা এই নিয়ন্ত্রণে আনি, বাংলাদেশেই ফল পেয়েছি এর আগে, পার্শ্ববর্তী দেশের এভিডেন্স আছে, বিশ্বের এভিডেন্স আছে। আমরা সেই জায়গায় যেতে চাই যখন আমার জীবিকাও চলবে, স্কুল কলেজ খুলবে। অনেক ধন্যবাদ স্যার, আমি একটা বিরতিতে যাব। তার মানে সবাই যদি 2-3 সপ্তাহ ছাড় দিয়ে লকডাউনটা মানি, তাহলে হয়তো এতদিনের বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানটা খোলা যাবে। সব ছাড় শুধু শিক্ষার্থীরাই দিয়ে যাচ্ছেন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোই দিয়ে যাচ্ছেন। আমি একটা বিরতির পরে এসে আবারও আসছি এই প্রসঙ্গে রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। মাননীয় উপমন্ত্রী, যেই প্রশ্নটি করতে চাই, যে যেটি আগের অংশে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে ভাবা হচ্ছিল তো অনেক কিছু, শিক্ষামন্ত্রীও বলছিলেন যে অনেকগুলো বিষয় ভাবা হচ্ছে যে 2-1 দিন করে ক্লাস করা যায় কিনা, মানে এগুলো কোথায় বা এলাকা ভিত্তিক খোলা যায় কিনা। যদিও শিক্ষামন্ত্রী বলেছেন এরকম চিন্তা নেই এলাকা ভিত্তিক, যে যেখানে লকডাউন সেখানে না, যেখানে খোলা লকডাউন বা বিধিনিষেধের বাইরে সেই জায়গাটা স্কুল কলেজ খোলা হবে, এরকম সিদ্ধান্ত যাওয়া হচ্ছে না কেন? কেন কার্যকর করা হচ্ছে না? বারবার শুধু মানে ছুটিটা বাড়িয়ে দেওয়া কেন? দেখুন, মানে ছুটি বাড়া না বাড়াটা এটা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নয়। এটা কিন্তু আমাদের এখানে মানে আমরা আগেও বলেছি, এটা কিন্তু একটা সার্বিক ডিসিশন। এটা
মন্ত্রী পরিষদ বিভাগ থেকেই আমাদের বিধিনিষেধের বিষয়গুলো নির্ধারণ করা হয়। এখানে আমরা একটা স্টেক হোল্ডার, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টেক হোল্ডার, এখানে অনেকগুলো আপনার রেলেভেন্ট মন্ত্রণালয় কিন্তু সেখানে এখানে স্টেক হোল্ডার। তো আমরা চাইলেই কিন্তু যে কোনো ধরনের পদ্ধতি কিন্তু সামনে নিয়ে আসতে পারি না। আমাদের যে এখনকার যে চ্যালেঞ্জ, এটা অনস্বীকার্য যে আমাদের সব জেলায় কিন্তু করোনা সংক্রমণের হার এক না, এটা কিন্তু অনস্বীকার্য যে ঢাকা শহর বা সীমান্তবর্তী শহরের সাথে আমরা পার্বত্য চট্টগ্রাম বা আমি হাওড় অঞ্চল, কিশোরগঞ্জ বা চরাঞ্চল সেটা মিলাতে পারবো না। তো সেই সমস্ত একটা চিন্তা ছিল যে যে সমস্ত জেলাগুলো এমনিতেই পিছানো, তো সেইগুলোতে আমরা আরো পিছিয়ে যাচ্ছি। তো আসলে ঢাকা শহর বা অন্যান্য বিভাগীয় শহরে ইন্টারনেট, টেলিভিশন বা সবকিছু মিলিয়ে যে ধরনের একটা ইকোসিস্টেম অফ এডুকেশন আছে, সেটাতে কিন্তু আমার মনে হয় না সেই অর্থে অনেক বেশি শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে। হ্যাঁ, কারণ তাদের যেই ইন্টারনেট, আপনি দেখবেন যে ঢাকা শহরের বাইরে গেলে আপনার ইন্টারনেট স্পিড হাফ হয়ে যায়, ঢাকা শহরের বাইরে গেলে টেলিভিশন চ্যানেলে সিগন্যাল পাওয়া কঠিন হয়ে যায়, ঢাকা শহরের বাইরে গেলে অনেক কিছু হয়, সেইটা বাংলাদেশ আবার ঢাকা আরেকটা বাংলাদেশ। তো হয়তোবা শিক্ষার্থীদের মধ্যে যারা ঢাকা শহরে আছেন তাদের কতটুকু ক্ষতি হয়েছে, আর সেটা যদি আমি নিরূপণ করি, যেটা যদি কম্পেয়ার করি, কুড়িগ্রামের একজন শিক্ষার্থীর কতটুকু ক্ষতি হয়েছে, অনেক বেশি হয়েছে। এই বিষয়ে আমরা মনে করি যে এটা একটা সঠিক চিন্তা হতে পারতো আমরা যদি চেষ্টা করতাম, এবং চেষ্টা করছি আমরা এখানে একটা অসমতার একটা বড় চ্যালেঞ্জ থাকে যে ক্লাস শুরু হয়ে গেলে, সেটা কুড়িগ্রামে ক্লাস শুরু হচ্ছে, তবে এটাও কিন্তু রেমেডি একটা আছে যে সেখানে তো ইতিমধ্যে অনেক পিছানো, তো সেই ক্ষেত্রে সেখানে ফিজিক্যাল ক্লাস কি যদি চালানো যায় কিনা, যে সেখানে পার্সেন্টেজ অফ সংক্রমণ যদি 5% কম থাকে, যে যারা টেস্ট করাচ্ছেন এবং যারা পজিটিভ হচ্ছেন সেখানে যদি 5% কম থাকে, এটাও কিন্তু চিন্তা ভাবনা যে করা হচ্ছে না তা কিন্তু নয়। সেক্ষেত্রে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, তিনি একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট, তো সেক্ষেত্রে তিনিও কিন্তু আমাদের পরামর্শ কমিটির সাথে আলোচনা করছেন। এটা কিন্তু আমরা জোরে সোরেই ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে ভারতীয় সংক্রমণটা এটা আসার ফলে এটা আরো, তারপরে ব্ল্যাক ফাঙ্গাস আরো ইত্যাদি সংক্রমণ হওয়ার পরে এটা চ্যালেঞ্জটা এখন আসলে অনেক বেশি হয়ে গিয়েছে। তবে এটা একটা চিন্তা ভাবনা করা যায় যে আমার বরিশালের পরিস্থিতি বা আমার সন্দ্বীপের পরিস্থিতি বা আমাদের হাতিয়ার পরিস্থিতি বা আমাদের মানে আরো যদি প্রত্যন্ত বলা হয়তো বা সঠিক হবে না, সাতক্ষীরা সীমান্তবর্তী, কিন্তু সীমান্তবর্তী বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে সংক্রমণের হার যেখানে কম থাকবে সেখানে কিন্তু আমরা স্থানীয়ভাবে, কিন্তু সমস্যাটা কি জানেন, আমাদের আসলে স্কুল শিক্ষাটা এত বেশি সেন্ট্রালাইজড। আমরা অন্যান্য দেশে দেখেছি যে একই দেশে কিন্তু স্কুল নির্ভর হচ্ছে শিক্ষাটা, স্কুলের শিক্ষাটা, কারিকুলামটা একটা সেট স্ট্যান্ডার্ড, কিন্তু স্কুল সিদ্ধান্ত নেয় কিভাবে সেটাকে ডিসবার্স করবে, কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু আমাদের এখানে কিন্তু স্কুল সিদ্ধান্তটা নেয় না, আমরা সেটা একটা খুবই কেন্দ্রীভূত একটা পর্যায়ে থাকি, যেটার কারণে সেটা এক এক ডিস্ট্রিক্টে এক এক ভাবে চালানোটা আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এটা কিন্তু এই কোভিড সময়ে কিন্তু এটা একটা চিন্তা ভাবনা করা যায়, আমরা সেটা চিন্তা করছি। অনেক ধন্যবাদ মাননীয় উপমন্ত্রী, আপনারা এই চিন্তা ভাবনাটা অনুধাবন করছেন এই সমস্যাটা এবং এটা করছেন চিন্তা ভাবনা, ধন্যবাদ সেজন্য। কিন্তু মানে স্কুল যদি খুলে দেওয়া হয় তাহলে আসলে রাজধানীর বাইরের মানুষ একটু বলবেন, এই প্রশ্নটি একটু খুবই জানতে চাই অনেকদিন ধরে, যে স্কুল কলেজ যদি খুলে দেওয়া হয় তাহলে আপনারা বলছেন যে 40-এর ঊর্ধ্ব শিক্ষকদের প্রায় সবাই টিকা নেওয়া হয়ে গেছে, তাহলে স্কুল খুলে দিলে কি অসুবিধা? শিক্ষার্থী মানে বাচ্চাদের তো সংক্রমণের হাসি ভাবে নেই, স্বাস্থ্য বিশেষজ্ঞরাই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাই সেরকমটা বলছেন, সমস্যাটা কোথায়? স্কুল খুলে দিলে সেটা কি সমস্যা হবে সেটা আমাদের কারিগরি পরামর্শ কমিটির পক্ষ থেকে সেটা বললে ভালো হবে। তবে এটা অবশ্য এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে আমাদের সকল শিক্ষকরা 40 যে পেয়েছেন, এটা কিন্তু আমরা এখনো মানে নির্ধারণ করতে পারিনি যে সবাই পেয়েছেন, এটা কিন্তু আমি জানি না এটা প্রায় সবাই পেয়েছেন, শিক্ষামন্ত্রী এমনটা বলেছিলেন। না, প্রায় সবার পাওয়ার মধ্যে আছে, কিন্তু আমাদের তো একটা বিশাল, যে স্যাররা কি বলছেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আপনি কি বলবেন যে স্কুল কলেজগুলো তাহলে খুললে অসুবিধা কি? যেটি আমি যে প্রশ্নটি করছিলাম, তাদের মধ্যে সংক্রমণের হারটা তো কম বলেই আপনারা বলেন। আমার মনে হয় মাননীয় উপমন্ত্রী কিন্তু যথার্থই বলেছেন যে এটা ঠিক যে 40 উপরে যারা, আমি আগে ওখানে আছি, 40-র উপরে যে স্কুল টিচার্সদের বয়স তারা সবাই পেয়েছে, কিন্তু বেশিরভাগই পেয়েছে। কিন্তু তারপরে 40-র নিচে তো স্কুল কলেজে মানে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষক আছে, তাহলে তারা কিন্তু আনপ্রোটেক্টেড। আর একটা হলো ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে কিছু অ্যান্সিলারি যে স্টাফ গুলো থাকে তাদেরকেও পেতে হবে। এরা যদি কেউ আনপ্রোটেক্টেড থাকে, দে ক্যান বিকাম ক্যারিয়ার, খুব
খেয়াল করতে হবে, ক্যারিয়ার বা তারা ভাইরাস নিয়ে নিজেরা ঘুরছে, ছাত্রদেরকে সংক্রমিত করতে পারে। এখন আপনার যেটা সেকেন্ড প্রশ্ন ছিল যে শিশুদের সংক্রমণ কম হয়, এখন কিন্তু একদম ওইভাবে বলা যাবে না, আসলে এখনো কম হয়, কিন্তু তারপরেও এই যে নতুন নতুন যে ভ্যারিয়েন্ট রয়েছে, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্ট, সেটা কোয়াইট মানে সিগনিফিকেন্ট নাম্বার ইয়াং এজ গ্রুপকেও কিন্তু আক্রান্ত করছে। এরা যদি আবার নিয়ে যায়, সাপোজ আক্রান্ত হলো না, ওই যে মানে যারা শিক্ষকের কাছ থেকে যা পেলো বা যে কোনো ভাবে সে পেলো স্কুলে এসে বা কলেজে এসে, সে বাসায় নিয়ে গেল, বাসায় বাবা মা আছে, তাদের মুরব্বী আছে, আমাদের সমাজ তো আমরা জানি ক্যারি করে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য এখানে আমি আরেকটা প্রশ্ন করি, সেই অভিভাবক বা মুরব্বী যারা আছেন তারা তো ঠিকই অফিসের জন্য বের হচ্ছেন, বাজারের জন্য বের হচ্ছেন, গণপরিবহনে চড়ছেন, তারা তো ঠিকই বাইরে যাচ্ছেন, তাহলে ক্যারিয়ার তো তারাই মূলত হবেন, শিশুদের উপরে কেন আসছে এটা? না, মানে আপনাকে কিন্তু সব ব্ল্যাঙ্কেটে ফেলে দিলে হবে না, আমি ভেরি ক্লিয়ারলি বলতে চাই, ব্ল্যাঙ্কেটে ফেলে দিলে হবে না। কারণটা হলো এই ছেলে যেটা ঘরে ফিরছে, ফিরে এসে আপনি বলছেন বা নানা দাদার কাছে ছুটে চলে যাবে, আর যিনি বয়স্ক মানুষ তার অফিসে যাওয়া না যাওয়া পরের ইস্যু, পরে কথা বলবো আমি এটা নিয়ে, কিন্তু তিনি জানেন যে আমি যখন অফিসে যাচ্ছি তাহলে আমার স্বাস্থ্যবিধি মানতে হবে, আমি যখন ফিরবো তখন আমাকে ওয়াশরুমে যে আমি শাওয়ার নিব, তারপর ওইটাকে আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর ব্যাপারে নিশ্চিত করতে পারবো কিনা, সেই জন্য দুটোকে এক ব্ল্যাঙ্কেটে ফেলা যাবে না। আরেকটি হলো, এখনো যদি বড়দের কথা বলা হয়, আপনার সঙ্গে আমি ওইখানে একমত যে মাঝখানে বলা হয়েছিল যে অফিসের উপস্থিতি কমিয়ে, পৃথিবীর বহু এক্সাম্পল আছে যেখানে অল্প ইনফেকশন, লাইক সিঙ্গাপুর, তারা 99% ওয়ার্ক ফ্রম হোম করে, তাতে কিন্তু তাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কোথাও বন্ধ হয়। আমি বলছি না যে দ্যাট শুড বি দি মানে মডালিটি ইন বাংলাদেশ, আমি বলতে চাই এইগুলো প্রত্যেকটা এভিডেন্সকে নিয়ে আমি আমার দেশে কান্ট্রি কনটেক্সটে ঠিক করব যে অফিসে উপস্থিতিটাকে আমি কিছুটা কমাতে পারি কিনা, মানে কিছু থাকবে অফিসে, এরকম রোস্টার, নানান রকম পলিসি আছে। মাই ফাইনাল কথা হলো যে পাবলিক হেলথ মেজার্স এর অনেকগুলো দিক আছে, আমি সবগুলো নিতে পারলে বেস্ট ফলাফল পাবো, সবগুলো নিতে না পারলে যত বেশি ফলাফল মানে আমি গ্রহণ করবো তত বেশি ফলাফল পাবো। লক্ষ্য একটি যে আমি কন্টেন্ট করব, সংক্রমণটা কমাবো। 5% কেন, 1% নিতে আই উইল বি হ্যাপি, বাট এখন আমার টার্গেট ইফ আই ক্যান ব্রিং ইট ডাউন টু বিলো 5। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আরো কতগুলো বিষয় তো রয়েই যাচ্ছে। আমি স্যার ডক্টর হারুনুর রশিদ আপনার কাছে আসি যে 13ই জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা তাদের একটা উদ্বেগ জানাচ্ছে। তারা বলছেন সেশন জটে পড়ার কারণে চাকরিতে আবেদনের সুযোগ হারাচ্ছেন তারা। এই উদ্বেগের বিষয়ে কি বলবেন? সবারই তো আসলে জীবন থেকে, শিক্ষা জীবন থেকে এক বছর, আমরা জানি যে গত বছর যারা এইচএসসি অটো পাস হয়ে গেল তারাও ভর্তিও হতে পারেনি এখনো বিশ্ববিদ্যালয়ে, আবার এই সেশন জট তো চলছেই, কি বলবেন স্যার? বিষয়টা আপনি তো অ্যাঙ্কর মডারেট করছেন, মডারেটর বা শিক্ষার্থীদের কথাই যদি বলি, আমরা তো ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় ডিসকাশন করব না, আমরা তো আমাদের চোখ কান খোলা রেখে চারিদিকে প্রতিবেশ দেখে তারপর একটা বিষয়কে আমরা আলোচনা করব, সিদ্ধান্ত গ্রহণ করব। আজকে যেখানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা বলা হলো যে ওই যে ফাঙ্গাল ইনফেকশন এক্সেট্রা এক্সেট্রা রাজবাড়ী পর্যন্ত পৌঁছে গেছে, ঢাকার মহানগরীতেও ডিটেক্ট হয়েছে। আজকে আমাদের কনসার্ন হলো ইভেন ইংল্যান্ডে কি হয়েছে, আবার নতুন করে তারা লকডাউন দিয়েছে। কাজে এটা শুধু যে বাংলাদেশের একক সমস্যা এটা ভাবা তো কারণ না, সমগ্র মানব জাতির জন্য সমস্যা। এক, 2 নম্বর হলো যে শিক্ষা মন্ত্রণালয়, ফর দ্যাট ম্যাটার স্বাস্থ্য মন্ত্রণালয় বা উপদেষ্টা কমিটি, ফর দ্যাট ম্যাটার গভর্নমেন্ট, তারা যদি নির্বিকার হাত গুটি বসে থাকতেন তাহলে একটা কথা ছিল ভিন্ন। এখন আপনি যদি অ্যাঙ্কর হিসেবে যদি আপনার কোনো সলিউশন থাকে তাহলে সেটা ইউ ক্যান শেয়ার উইথ আস, কিন্তু আমরা যেভাবে দেখি সেটা হলো এই, যেটা শহীদুল্লাহ সাহেব বলেছেন এবং প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, ওনারা কিন্তু নানা অল্টারনেটিভ এক্সপ্লোর করছেন। আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন চলে যাচ্ছে, বিসেপি 60 জন লোক আজকে মারা গেছে, অর্থাৎ মানুষের জীবন চলে যাচ্ছে। এখন জীবন চলে যাওয়া, অন্যদিকে শিক্ষা জীবন পিছিয়ে যাওয়া, এই দুটার ভিতর যদি চয়েস হয় তাহলে লাইফ ফার্স্ট, অর্থাৎ জীবনকেই আপনি প্রথম প্রায়োরিটি দিবেন। আর মনে রাখা দরকার, যারা নারী আমাদের শিক্ষার্থী, তারপর ছোট ছোট শিশু যারা আছে, তারা যখন স্কুলে আসে তখন সে একা আসে না, তার সাথে কিন্তু তার অভিভাবকরা আসে। যে কারণে ভ্যাকসিনেশনের আওতায় ম্যাসিভ ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে নিয়ে আসা দরকার। আমেরিকায় কি করেছে, 50% লোক ভ্যাকসিনেশনের মধ্যে আসছে, 50% ভলান্টারিলি বলছে যে আমরা নেব না।
অর্থাৎ দে উইল প্রিফার টু ডাই, নো প্রবলেম। যে কারণে আমেরিকা তার ভ্যাকসিন অন্য জায়গায় এক্সপোর্ট করবে বা ফ্রি দিবে। আমাদের দেশে সবাই ভ্যাকসিন নিতে চায়, উৎসুক। আমার মনে হয় আমাদের একটা ক্রাশ প্রোগ্রাম থাকা দরকার, যে শিক্ষার্থী যারা আছে, শিক্ষক শিক্ষার্থী এবং তাদের যারা সহযোগী, তাদেরকে আপনার প্রায়োরিটি দিয়ে এমন ভাবে একটা মেকানিজম তো আমাদের আছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের অভিজ্ঞতা আছে, সেইভাবে একটা প্রোগ্রাম আমরা নিয়ে, লাইক ক্রাশ প্রোগ্রাম, ভ্যাকসিনেশনটা মানে ব্যাপকভাবে যদি করানো যায়, তারপর আপনি ফেজ বাই ফেজ ওই এক একটা অঞ্চল ভিত্তিক আপনি নিতে পারবেন না, কারণ আমাদের পরীক্ষার সিস্টেম হলো ইউনিফর্ম। যেখানে আপনি তো একটা অংশ নেবেন আর একটা নেবেন না, হোয়াট অ্যাবাউট যেটা নেবেন না তাদের অবস্থাটা কি? কারণ ইউ ক্যানট মেক ডিসক্রিমিনেশন এবং ইউ ক্যানট গো অ্যালং উইথ দিস। আপনাকে যেটা করতে হবে, ভ্যাকসিনেশন নেওয়ার পরে তারপরে আপনি যেটা পারেন যে ব্যাচ একটা স্কুল বা প্রতিষ্ঠানে যেখানে এক ব্যাচের ক্লাস হতো সেখানে আপনি 3টা শিফট করে দিতে পারেন, এবং স্বাস্থ্যবিধি মেনে স্পষ্ট এই পরামর্শগুলো আপনি দিচ্ছেন, আপনার পরামর্শগুলো মনে হয় স্পষ্ট হচ্ছে। টিকার বিষয়ে আমি একটু পরবর্তীতে আসবো। আমাদের শিক্ষার্থীরা অনেক অনেক প্রশ্ন ইতিমধ্যে করে ফেলেছেন, বিরতির পরে ফিরছি। ফিরে এলাম জিপিএইচ ইস্পাতের রাজকাহনে। আমি কতগুলো কমেন্টস শিক্ষার্থীদেরই বিশেষ করে সেগুলো একটু পড়ে শোনাই। তানভীর হাসান বলছেন, অ্যাসাইনমেন্ট দিয়ে লাভ নাই ভাই, অন্য একজনরে নিয়ে লিখে নেই, নইলে গুগল থেকে দেখে লিখি, হুদাই দেন কেন ভাই। এস কে আনাফ বলছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কিছু ভাবছেন, ডিপ্রেশনে পড়ে আছি। তানভীর হোসেন বলছেন, করোনায় আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এক্সাম দিচ্ছি, আর একটা মাত্র এক্সামের জন্য আমরা রেজাল্ট পাচ্ছি না। আমাদের জন্য তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, না হয় সিদ্ধান্ত যেন নেওয়া হয়, ডিবিসি চ্যানেলের দৃষ্টি আকর্ষণ করছি। আব্বু শুকুর সাকিব বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া সকল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে, স্যার আপনাদের কি মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া উচিত? দেবব্রত সাহা বলছেন, মাস্ক বাধ্যতামূলক করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত, নির্বাচন চললে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নয় কেন, জনগণ জানতে চায়। রূপম সাহা বলছেন, চাকরির প্রশ্নের উত্তরটা দেন। আমি মাননীয় উপমন্ত্রী অনেকগুলো প্রশ্ন, চাকরির প্রশ্নের উত্তর দেবেন একটু, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিষয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়, 3টা বিষয় অবশ্যই আগে আপনার কাছে জানি মাননীয় উপমন্ত্রী। এখানে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে, জাতীয় বিশ্ববিদ্যালয় চলছে না, এটা কিন্তু সঠিক নয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাননীয় সাবেক উপাচার্য, সদ্য সাবেক, তিনি এখানে আছেন। আমি অন্যগুলোতে আসছি। যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর একটা বিশাল একটা মানে আপনারা জানেন যে যেই সেক্টরটা, সেখানে কিন্তু এখানে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে হাতে কলমে আমাকে প্রুফ করতে হবে যে আই হ্যাভ লার্ন সামথিং। তো সেইগুলো তো আসলে আমার তো পরীক্ষা সেটা মূল্যায়নটা করা ছাড়া, যেগুলো আপনার হাতের কাজ, সেখানে তো আসলে পরীক্ষা পাস দিয়ে যাওয়া একেবারেই সম্ভব না। একটা গেল। আর সবকিছু মানে চৌর্যবৃত্তি সর্বত্র করা যায়, কিন্তু সেটা তো আসলে একটা সুযোগ, অর্থাৎ যিনি চৌর্যবৃত্তি করছেন বা কপি পেস্ট করছেন বা প্লেজারাইজম করছেন, তিনি নিজের ক্ষতিটা করছেন। তবুও আমাদের আমরা জানি পৃথিবীর অনেক দেশে ওপেন বুক এক্সামিনেশন হয়। সিঙ্গাপুরে ওপেন বুক এক্সামিনেশন হয়, কারণ প্রশ্নটা এমন ভাবে করা হয় যে সে সারা বছর কিছু না কিছু যদি স্কিল না থাকে এবং বুক যদি তার পড়ার মানে একেবারে বুকের সাথে কোনো ধরনের অ্যাটাচমেন্ট না থাকে, সে প্রশ্ন উত্তর করতে পারবে না। যে বই থাকলেই যে আমি শুধুমাত্র উত্তর করতে পারবো, সেজন্য প্রস্তুত করা হয়েছে কিনা শিক্ষার্থীদের? মাননীয় উপমন্ত্রী, সময় যেহেতু খুব বেশি নাই, চাকরির বয়সটা নিয়েও কি বলবেন কিনা? চাকরির বয়স নিয়ে উদ্বেগের কথা জানাচ্ছেন। সরকারি চাকরি আর বেসরকারি চাকরি, সেটা কিন্তু দুটো বিষয়। আমাদের দেশে সরকারের যে গুটি কয়েক বলবো আমি, আমাদের যে বিশাল অর্থনীতি, সেখানে সরকারের যে খাতটা সেটা কিন্তু অনেক বড় নয়, কিন্তু আকর্ষণটা সবচেয়ে বেশি। যে আকর্ষণটার কারণেই কিন্তু চাপের সৃষ্টি। এই আকর্ষণটা, এই বিষয়ে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইতিমধ্যেই একটা নীতিগত অবস্থানে আছে। আমরা আশা করছি সেখানে সময় বাড়িয়ে দেওয়া হবে। আগামী পরীক্ষাগুলোর ক্ষেত্রে বয়সসীমা বৃদ্ধি করার আশা করছেন বাড়িয়ে দেওয়া হবে। এটা হয়তো চাকরি প্রার্থী যারা পরীক্ষার্থী হবে তাদের জন্য একটা আশার বার্তা হতে পারে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, টিকা দিয়ে খুলে দেবার কথা অনেক দর্শকরা প্রশ্নে লিখছেন, টিকা কবে আসবে সেটি কি কোনো কিছু জানা যাচ্ছে? স্বাস্থ্যমন্ত্রী তো বললেন চীনের সাথে চুক্তি হয়ে গেছে, সংসদে বলেছেন চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার সাথে চুক্তি হয়ে গেছে। চুক্তি হলে অন্তত এতটুকু কি আমরা জানতে পারি যে কি পরিমাণ টিকা আসবে, কবে নাগাদ আসবে, এটিও কি জানার সুযোগ নেই? এই প্রশ্নটা কি আপনি আমার কাছে করেছেন? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কাছে জানতে চাইছিলাম, কারণ এটি যদি আমরা জানতে পারি তাহলে হয়তো পরিকল্পনাটা করা সহজ হবে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আমি বুঝতে পারছি, কারণ আমাদের মাননীয় উপমন্ত্রী যখন কথা বলছিলেন তখন আপনি প্রশ্ন করছিলেন, তো যার ফলে আই ওয়াজ কনফিউজ যে প্রশ্নটা কার প্রতি। আমার প্রতি না, থ্যাংক ইউ। সেটা হলো যে
হ্যাঁ, আসলে আপনার প্রকৃত চিত্রটা হলো এই যে বিশ্বে প্রায় 750 থেকে 800 কোটি মানুষ। প্রথমে একটা কথা বলে রাখি যে এই 750 বা 800 কোটি মানুষের একটা যেটাকে একটা বিজ্ঞান ভিত্তিক ক্যালকুলেশন আছে, 70 বা 80% পপুলেশন যদি টিকা না পায় তাহলে আমরা কেউই নিরাপদ না। যার ফলে কোন একটা দেশ আজকে প্রোটেক্টেড হচ্ছে, মনে রাখবেন আজকে যে এটা মানে বলেন যে হাড়ি ভেঙে দেওয়ার মতো, যে আজকে অনেক উন্নত দেশ অন্য দেশকে টিকা দিচ্ছে, মানবিকতাও হতে পারে, আবার তাদেরকে টিকা দিয়ে নিজেরা সুরক্ষিত হতে চাই সেটিও হতে পারে। তো সেই আলোকে আমি এই কথাটার মানে পটভূমি দিলাম এই, এত লোকে যখন টিকা লাগবে কিন্তু টিকা কিন্তু ওই গতিতে উৎপন্ন হচ্ছে না, যার ফলে বরং বর্তমানে বাংলাদেশ সরকার এটার মধ্যে এত আন্তরিকভাবে বিভিন্ন সোর্স থেকে টিকা নেওয়ার বা টিকা পাওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, তার একটি হলো চীনের যেটা সিনোফার্মের সাথে চুক্তি হয়েছে, সেই আলোকে আমরা যেটুকু জানি যে অন্তত মাসে 50 লক্ষ করে আসবে। এর পাশাপাশি কিন্তু অন্য সোর্সের টিকাও চেষ্টা চলছে, কিন্তু কোনোটাই কিন্তু আপনি আমাকে যদি প্রশ্ন করেন এবং যারা টিকার ব্যবস্থাপনা জড়িত কেউ কিন্তু স্পেসিফিক কোনো ডেট বলতে পারবে না, বিকজ অনেক সময় মানে অনিশ্চয়তা যারা দিবেন তারাও কিন্তু জানতে পারছেন না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার 1 মিনিট একটু যদি আপনার কাছ থেকে শুনতে পাই, ডক্টর হারুনুর রশিদ। আমি একটু জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে চাই। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে শিক্ষার্থী বলছেন উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা আমার জানা নেই। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বক্তব্য হলো এই, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম এই যে ডিজিটাল ডিভাইসের সুযোগ নিয়ে 17,500 ক্লাস আমরা আপলোড করেছি এবং 22টি কলেজে আমরা আধুনিক ল্যাব প্রতিষ্ঠা করে দিয়েছি সারা দেশে, যাতে সেখানে বসে শিক্ষকরা তাদের লেকচার ডেলিভার করতে পারেন। এবং ওই সব শিক্ষক 1500 শিক্ষককে আমরা নিয়োগ করেছি এবং তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করেছি। কাজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্ধসমাপ্ত চতুর্থ বর্ষের পরীক্ষা সেটাও আমরা একটা পর্যায়ে সম্পন্ন করে দিয়েছি, যাতে তারা বিশেষ পরীক্ষা দিতে পারে। কাজে জাতীয় বিশ্ববিদ্যালয় চলছে না, সব চলছে, এটা একেবারে সত্যের অপব্যবহার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক হারুনুর রশিদ। শিক্ষার্থীরা তাদের মানসিক ডিপ্রেশনের কথাও জানাচ্ছেন, এই নিয়ে কথা বলবার আজকে আর সময় হলো না। অনেক ধন্যবাদ মাননীয় উপমন্ত্রী, অনেক ধন্যবাদ ডক্টর হারুনুর রশিদ, অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আপনাদের তিনজনকে আজকের মতো বিদায় দিচ্ছি রাজকাহন থেকে।